নমস্কার, আমি বনশ্রী। আমার কহন চ্যানেলে আমার শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। সকলের সুস্থতা কামনা করি। আজ শোনাব আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতির তৃতীয় পর্ব। লক্ষ্মীকান্ত এবার ঘোরতর বিরক্তির স্বরে বলেন, এ প্রসঙ্গ ত্যাগ করুন ঘোষাল মশাই। বটে, ও রাখহরি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান। বুঝতে পারিনি, কলি পূর্ণ হতে এখনও কিছু বিলম্ব আছে। ভেবেছিলাম যাক, শিক্ষা হয়ে গেল, আর যাই করি কারুর হিত করবার চেষ্টা করব না। লক্ষ্মীকান্ত এবারে ত্রস্ত কাতরতায় বলে ওঠেন, আপনি অযথা কুপিত হবেন না গোসাল মশাই। আমার অবস্থাটা বিবেচনা করুন। মুখুজ্জে মশাই আমার চাইতেও প্রায় 4-5 বৎসরের বয়োধিক। তাছাড়া হাঁপানি রোগগ্রস্ত। হাঁপানিটা যমরোগ নয় লক্ষ্মীকান্ত, রাখহরি সতেজে বলেন। আয়ুর্বেদ মতে ওটা হচ্ছে জিওজ ব্যাধি। তাছাড়া বয়সের কথা যা বলছো, ওটা কোনো কথাই নয়। পুরুষের আবার বয়স। বরং মুখুজ্জের আরও 2টি পত্নীর ভাগ্য প্রভাবে তোমার ওই অলক্ষণা পৈতৃটির বৈধব্যযোগ খণ্ডন হয়েও যেতে পারে। কিন্তু ঘোষাল মশাই, থাক কিন্তুতে আর কাজ কি লক্ষ্মীকান্ত? তবে এটা যেন নিজেকে সমাজের শিরোমণি ভেবে যতই তুমি নির্ভয়ে থাকো, এরপর অর্থাৎ তোমার ওই পৌত্রীকে নির্দিষ্ট লগ্নে পাত্রস্থ করতে না পারলে সৎ ব্রাহ্মণরা তোমার গৃহে জল গ্রহণ করবেন কিনা সন্দেহ। এই দুঃসময়ে অপগণ্ড একটা ছুরির বুড়ো বর যুযবরের কথা তুমি ভাবতে বসছো? কুলমর্যাদা, ধর্মসংস্কার, জাতি, মান এসব বিস্তৃত হচ্ছ, এ একটা তাজ্জব বটে। ঘোষাল মশাই, আপনি আমায় মার্জনা করুন, বরং পটলিকে নিয়ে আমি কাশিবাসী হব। তা হবে বই কি, রাখহরি একটু বিষণ্ণ হাসি হেসে বলেন। বেমালিক সুন্দরী যুবতীর পক্ষে কাশীর মতো উপযুক্ত স্থান আর কোথায় আছে? নাতনি হতে কাশীবাসের সংস্থানটাও তোমার হয়ে যাবে লক্ষ্মীকান্ত। ঘোষাল মশাই, লক্ষ্মীকান্ত বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে বলেন, আপনি আমার গুরুজন তুল্য, তাই এ যাত্রা রক্ষা পেয়ে গেলেন। নচেত কি করতে পারো লক্ষ্মীকান্ত? বিদ্রুপ হাস্যে মুখ কুচকে রাখহরি বলে ওঠেন, নচেত কি মারতে নাকি? শোধ নেবার দিন এসেছে, শোধ নেবেন বই কি ঘোষাল। ঘোষাল বামনদের প্রতি লক্ষ্মীকান্ত বাণুজ্যের অন্তঃসলীলা তাচ্ছিল্য ভাবটা তো আর অবিদিত নেই রাখহরির। যতই বিনয়ের ভাব দেখাক বাণুজ্যে, ওর চোখের দৃষ্টিতেই সেই উচ্চ নীচ ভেদাভেদটা ধরা পড়ে যায়। আজ সেই প্রতিশোধ নেবার সময় এসেছে, ছাড়বেন কেন রাখহরি? ঘোষাল মশাই, আমাকে রেহাই দিন। 2 হাত জোড় করে লক্ষ্মীকান্ত বলেন, ভগবান যদি আমার জাতিধর্ম রক্ষা করতে ইচ্ছুক থাকেন, লগ্নের আগেই উপযুক্ত পাত্র পেয়ে যাব। নচেত মনে করব লগ্নের আগেই উপযুক্ত পাত্র? রাখহরি আরেকবার বিদ্রুপ হাস্যে মুখ বাঁকিয়ে বলেন, পাত্রটিকে বোধ হয় স্বয়ং তিনি বৈকুণ্ঠ থেকে পাঠিয়ে দেবেন। লক্ষ্মীকান্ত কি একটা উত্তর দিতে উদ্যত হচ্ছিলেন, সহসা শ্যামাকান্ত নিজের স্বভাব বিরুদ্ধ উত্তেজনায় ছুটে এসে বলে, বাবা, কবরেজ মশাই চাটুর্যে আসছেন ঘোড়ায় চেপে, পিছনে কাকে যেন নিয়ে। নারায়ণ! লক্ষ্মীকান্ত উঠে দাঁড়াতে গিয়ে বসে পড়েন। আসর সাজানো বরাসনে বসবার সময় আর ছিল না। হুড়মুড়িয়ে একেবারে কলাতলায় খেউরি করিয়ে স্নান করিয়ে নিয়ে সোজা নিয়ে যেতে হবে সম্প্রদানের পিঁড়িতে। সেই পিঁড়িতে ধান দুব্য আর আংটি দিয়ে পাকা দেখা অনুষ্ঠানের প্রথাটা পালন করে নিতে হবে। অবশ্যই সারাদিনে অন্তত 5-6 চর্বচস্য করে খেয়েছে রাসু, কিন্তু কি আর করা যাবে? এরকম আকস্মিক ব্যাপারে ওসব মানার উপায় কোথায়? বলে, কত মেয়েরই বিয়ে হয়ে যাচ্ছে ওঠছুরি তোর বিয়ে করে। এই তো লক্ষ্মীকান্তেরই এক জ্ঞাতি ভাইপোর মেয়ের বিয়ে হলো, সেবার ঘুমন্ত মেয়েটাকে মাঝরাতে টেনে তুলে। গ্রামের আর কার বাড়িতে বর এসেছিল বিয়ে করতে, তারপর যা হয়, কোথা থেকে যেন উঠে পড়ল কন্যেপক্ষের কুলের খোঁটা, তা থেকে বচসা, অপমান, পাত্র উঠিয়ে নিয়ে যাওয়া। যাক সে কথা, মূল কথা হচ্ছে আকস্মিকের ক্ষেত্রে চর্বচস্য খেয়েও বিয়ের পিঁড়িতে বসা যায়। কথা হচ্ছে এখন রাসুকে নিয়ে। রাসুর অবস্থাটা কি? সে কি এখন খুব একটা অন্তর্দ্বন্দ্বে পীড়িত হচ্ছে? তীব্র একটা যন্ত্রণা, ভয়ঙ্কর একটা অনুতাপ, প্রবল একটা মানসিক বিদ্রোহের আলোড়ন কি রাসুকে ছিন্ন ভিন্ন করছিল? বলা নেই, কওয়া নেই, হঠাৎই চিলের মতো ছো মেরে উড়িয়ে ঘোড়া ছুটিয়ে এনে আরও একটা 7 পাকের বন্ধনে বন্দি করে ফেলবার চক্রান্তে
কাকার উপরে রাগে ক্ষিপ্ত হয়ে উঠেছিল রাসু? না, রাসুর মুখ দেখে তা মনে হচ্ছে না। বলির পাঁঠার অবস্থা ঘটলেও ভয়ে বলির পাঁঠার মতো কাঁপছিল না রাসু। শুধু কেমন একটা ভাবশূন্য ফ্যালফ্যালে মুখে নিজের নির্দেশিত ভূমিকা পালন করে চলছিল সে। হ্যাঁ, এই আকস্মিকতার আঘাতে বেচারা রাসুর শুধু মুখটাই নয়, মনটাও কেমন ভাবশূন্য ফ্যালফ্যালে হয়ে গিয়েছে। সেখানে সুখ দুঃখ, ভালো মন্দ, দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছুরই সার নেই। সে মনে ধাক্কা লাগলো স্ত্রী আচারের সময়। সে ধাক্কায় খানিকটা সার ফিরল। সেই সারে মনের মধ্যে একটা ভয়ানক কষ্ট বোধ করতে থাকলো রাসু। সাতে ওতে মিলে যখন মাথায় করে শ্রী, কুলো, বরণডালা, আইহাড়ি, চিতের কাঠি, ধূত্রফলের প্রদীপ সাজানো থালা ইত্যাদি নিয়ে বরকনেকে প্রদক্ষিণ করছিল, ধাক্কাটা লাগলো ঠিক তখন। ওদের অবশ্য একগলা করে ঘোমটা, কিন্তু তার মধ্যেও আদল বলে একটা কথা আছে। যে বউটির মাথায় বরণডালা আর আদলটা ঠিক সারদার মতন। যদিও দিনের বেলা হঠাৎ সারদার মুখটা দেখলে রাসু ঠিক চিনতে পারবে কিনা সন্দেহ, তবু আদলটা চেনে। ওই রকম বেগনি রঙের জমকালো একখানা চেলিও যেন সারদাকে মাঝে মাঝে পড়তে দেখেছে রাসু। পাড়ার কারুর বিয়ে টিয়েতে কি সিংহবাহিনীর অঞ্জলি দেবার সময় দেখেছে অবশ্যই, নিতান্ত দূর থেকে। আর ভালো করে তাকাবার সাহসও হয়নি, কারণ রাত দুপুরের আগে। সমস্ত বাড়ি নিশুতি না হওয়া পর্যন্ত কাছাকাছি আসবার উপায় কোথা? আর তখন তো সারদা সাজসজ্জা গহনাগাটির ভার মুক্ত। তাছাড়া সারদা ঘরে ঢুকে ঘরের কোণের প্রদীপটা দেয় নিভিয়ে, বলে কে কমনে থেকে দেখে ফেলে যদি। অবশ্যই দেখবার পথ বলতে কিছুই নেই। রামকালী চাটুর্যের বাড়ির দরজা কপাট তো আর পাড়ার পাঁচজনের মতো আম কাঠের নয় যে ফাটাফুটো থাকবে। মজবুত কাঁঠাল কাঠের লোহার পাতমোড়া দরজা। দরজার কড়া ছিকলগুলোই বোধ করি ওজনে দুপাৎসের। আর জানলা, সে তো জানলা নয়, গবাক্ষ, মানুষের মাথা ছাড়ানো উঁচুতে ছোট্ট ছোট্ট খুপড়ে জানলা। সেখানে আর কে চোখ ফেলবে? তবু সাবধানের মার নেই। গ্রীষ্মকালে অবশ্য পুরুষরা এরকম চাপা ঘরে শুতে পারেন না। তাদের জন্যে চণ্ডীমণ্ডপে কিংবা ছাতে শীতলপাটি বিছিয়ে রাখা হয় ভিজে গামছা দিয়ে মুছে মুছে। সেখানে তাকিয়া যায়, হাত পাখা যায়, গাড়ু গামছা যায়, বয়ে নিয়ে যায় রাখাল ছেলেটা কি মনীষটা। কর্তাদের অসুবিধে নেই। প্রাণ যায় বাড়ির মহিলাদের আর নববিবাহিত যুবকদের। তারা প্রাণ ধরে বাড়িতে শুতে যেতে পারে না, অথচ ভেতর বাড়ির ঘরের ভিতরের গুমোটো প্রাণান্তকর। তবে সারদার মতো বউ হলে আলাদা। সারদাই গ্রীষ্মকালে সারা রাত্রির পাখা ভিজিয়ে বাতাস করে রাসুকে। প্রাণের ভেতরটা হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠল রাসুর। গতকাল রাত্রেও সারদা সেই পতিসেবার ব্যতিক্রম করেনি। রাসু মায়া করে বারবার বারণ করছিল বলে কচি ছেলেটার গরমের ছুতো করে পাখা নেড়েছে সারদা। আর সবচেয়ে মারাত্মক কথা, যেটা মনে করে হঠাৎ বুকটা এমন মুচড়ে মুচড়ে উঠছে রাসুর, মাত্র কাল রাত্রিরে সারদা তাকে ভয়ানক একটা সত্যবদ্ধ করিয়ে নিয়েছিল। বাতাস দিতে বারণ করায় কথায় চুপি চুপি হেসে বলেছিল, সারদা, এত যে মায়া, এ মায়ার পরিচয় প্রকাশ করতে পারবে চিরকাল? রাসু ঠিক বুঝতে পারেনি। একটু অবাক হাসি হেসে বলেছিল, চিরকাল কি গরম থাকবে? আহা, তা বলছি নে, বলছি। রাসুর বুকের একেবারে কাছে সরে এসে সারদা বলেছিল, সতীন জ্বালার কথা বলছি। তখন কি আর মায়া করবে? বলবে কি, আহা, ওর সতীনে বড় ভয়। রাসু যতটা নিঃশব্দে সম্ভব হেসে উঠেছিল। হেসে বলেছিল, হঠাৎ দিবাস্বপ্ন দেখছো নাকি? সতীন জ্বালা আবার কে দিলে তোমায়? দেয়নি, দিতে কতক্ষণ? অনেকক্ষণ। আমার অমন দু চারটে ভালো বউ লাগে না? দরকারও নেই। সারদা তবু জেরা ছাড়েনি। আর আমি বুড়ো হয়ে গেলে তখন তো দরকার হবে। রাসু ভারী কৌতুক অনুভব করেছিল। আবার হেসে ফেলে বলেছিল, এ যে দেখি হাওয়ার সঙ্গে মনান্তর। তুমি বুড়ো হয়ে যাবে আর আমি বুঝি জোয়ান থাকবো? আহা, পুরুষ ছেলে কি আর অত সহজে বুড়ো হয়? তাছাড়া ঠাকুরের তুমি জ্যেষ্ঠ ছেলে, দেখতে সুন্দর, এত পয়সাওয়ালা মানুষ তোমরা, কত ভালো ভালো সম্বন্ধ আসবে তোমার। তখন কি আর আমার কথা? হঠাৎ আবেগে কেঁদে ফেলেছিল সারদা। অগত্যাই নিবিড় করে কাছে টেনে নিয়ে বউকে আদর সোহাগ করে ভোলাতে হয়েছে রাসুকে। বলতে হয়েছে, সাধে কি আর বলছি হাওয়ার সঙ্গে মনান্তর? কোথায় সতীন তার ঠিক নেই। কাঁদতে বসলো। ওসব ভয় করো না। আরও অনেক বাক্য বিনিময়ের পর
পতিব্রতা সারদা স্বামীকে আশ্বাস দিয়েছিল, তা বলে তোমাকে এমন এমন সত্যবন্দি করে রাখছি নে যে আমি মরে গেলেও ফের বিয়ে করতে পারবে না। আমি মলে তুমি একটা কেন 100টা বিয়ে করো, কিন্তু আমি বেঁচে থাকতে নয়। নয় 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 হলো তো 3 সত্যি করেছিল রাসু মাত্র গত রাত্রে। আর আজ সেই রাসু এই টোপর চেলি পরে কলাতলায় দাঁড়িয়ে আছে। এইমাত্র যে গিন্নি মানুষটা বরণ করছিল সে বলে উঠেছে, কড়ি দিয়ে কিনলাম, দড়ি দিয়ে বাঁধলাম, হাতে দিলাম মাকু, একবার ভ্যাঁ করো তো বাপু। একটা মানুষকে কতবার কেনা যায়, বাঁধা জিনিসটাকে আবার কিভাবে বাঁধা যায়? হায় ভগবান, রাসুকে এমন বিড়ম্বনায় ফেলে কি সুখ হলো তোমার? আহা, রাসু যদি আজকেই গায়ে না থাকতো, রুগী দিদিমাকে দেখতে, এমন তো মাঝে মাঝে গা ছেড়ে ভিন গায়ে যায় রাসু। আজই যদি তাই হতো, যদি দিদিমা বুড়ি টেসে গিয়ে ওখানেই আজ আটকে ফেলতো রাসুকে, যদি ঠিক এই সময় জ্ঞাতিগোত্তর কেউ মরে গিয়ে অসহ্য ঘটিয়ে রাখতো রাসুদের, যদি রাসুরও এদের সেই বট্টার মতো নাচমকা একটা শক্ত অসুখ করে বসতো, তেমন কিছু ঘটলে তো আর বিয়ে হতে পারত না। কন্যাদায়গ্রস্ত বিপন্ন ভদ্রলোকের বিপদের কথা মনের কোণেও আসে না রাসুর। মরুক, চুলোয় যা করা, রাসুরে কি বিপদ হলো? এ যদি কাকা রামকালী না হয়ে বাবা কুঞ্জবিহারী হতো, বাবা যদি বলতো, ভদ্রলোকের বিপদ উপস্থিত রাসু, দ্বিধাদ্বন্দ্বের সময় আর নেই, চল ওঠ, তাহলেও হয়তো বা রাসু খানিক মাথা চুলকোতে বসত। কিন্তু এ হচ্ছে যার নাম মেজো কাকা, যার হুকুমের উপর আর কথা চলে না। অনেক যদি শেষে অবশেষে হতাশচিত্ত রাসু একথাও ভাবল, আর কিছু না হোক, যদি গতরাত্রে রাসু গ্রীষ্মের কারণে বারবাড়িতে শুতে যেত, তাহলে তো এই সত্যবন্দির দায়ে পড়তে হতো না তাকে। এরপর কি আর কোনো জন্মে কোনো দিন কোনো ব্যাপারে রাসুকে বিশ্বাস করতে পারবে সারদা? বিশ্বাস করতে পারবে? এক্ষেত্রে রাসু বেচারাও সারদার মতনই নিরুপায়, কোনো হাত ছিল না তার। না, বিশ্বাস করবে না সারদা, বলবে বোঝা গেছে বোঝা গেছে, বেটা ছেলেদের আবার মন মায়া, বেটা ছেলের আবার 3 সত্যি। কিন্তু কথায় কি আর কখনো কইবে সারদা? হয়তো জীবনে আর কথা কইবে না রাসুর সঙ্গে, হয়তো দুঃখে, অভিমানে, মনের ঘেন্নায়। হঠাৎ রাসুর মনশ্চক্ষে বিশালকায় চাটুর্যে পুকুরের কাকচক্ষু জলটার দৃশ্য ভেসে ওঠে। মনের ঘেন্নায় আজ রাত্রিরেই সারদা কিছু একটা করে বসছে না তো? বুকের ভেতরটাকে যেন খুঁচিয়ে খুঁচিয়ে চিরে চিরে নুন দিচ্ছে। রাসু বুঝি আর চুপ করে থাকতে পারবে না, বুঝি হাউমাউ করে চেঁচিয়ে উঠবে। না, চেঁচিয়ে ওঠেনি রাসু, তবে মুখের চেহারা দেখে কন্যাপক্ষের কে একজন বলে উঠল, বাবাজির কি শরীর অসুস্থ বোধ হচ্ছে? আবার বিয়ের বরের শরীর অসুস্থ? লক্ষ্মীকান্ত একবার এই হিতৈষী সাজাদুর মুখটার দিকে ভুরু কুচকে তাকালেন, তারপর গম্ভীর কণ্ঠে আদেশ দিলেন, ওরে কে আছিস, আর একখানা হাত পাখা নিয়ে আয় দেখি, নতুন নাচ জামাইয়ের মাথার দিকের বাতাসটা একটু জোরে জোরে দে। জোর জোর বাতাসে মুখের চেহারাটা রাসুর সত্যি একটু ভালো দেখালো। আর না দেখালেই বা কি, ততক্ষণে তো বিয়ে সাঙ্গ হয়ে গেছে। বরকনেকে লক্ষ্মীর ঘরে প্রণাম করিয়ে বাসরও বসাতে নিয়ে যাচ্ছে সবাই ধরে ধরে, পায়ের গোড়ায় ঘটি ঘটি জল ঢালতে ঢালতে। সেখানে আবারও তো সেই সেবারের মতন উপদ্রব হবে। সারদার বাপের বাড়ির সেই সব মেয়ে মানুষদের বাক্যে আর বাচালতা মনে করলে রাসুর এখনও হৃৎকম্প হয়। আবার তেমনি ভয়ঙ্কর একটা অবস্থার মুখোমুখি গিয়ে দাঁড়াতে হচ্ছে এখন রাসুকে, সম্পূর্ণ অসহায়, সম্পূর্ণ নিরস্ত্র। হঠাৎ রাসু দার্শনিকের মতো নিজের ব্যক্তিগত দুঃখ জ্বালা ভুলে একটা বিরাট দর্শনের সত্য আবিষ্কার করে বসে। মানুষকে অদ্ভুত নির্বোধ জীব, এই কুশ্রী কদর্যতাকে ইচ্ছে করে জীবনে বারবার সেধে নিয়ে আসে, বারবার নিজেকে কানাকড়িতে বিকোয়। পরদিন সকালে এখানে বউছত্র আঁকা হচ্ছিল। ইচ্ছে শখের বিয়ের মতো নিখুঁত করে বাহার করে না হোক, নিয়ম পালাটা তো বজায় রাখতে হবে। আর এত বড় উঠোনটায় যেমন তেমন করে একটু আলপনা ঠাকাতেও তো সের 5 পো চাল না ভেজলে চলবে না। তা সেই 5 পো চালই ভিজিয়ে দিয়েছিলেন রামকালীর খুড়ি নন্দরানী। রামকালীর নিজের খুড়ি নয়, জাটতুতো খুড়ি। সংসারের যত কিছু নিয়ম লক্ষণ নিতকিতের কাজের ভার নন্দরানীর আর কুঞ্জর বউয়ের উপরে, কারণ ওরাই দুজন হচ্ছে একেবারে অখণ্ড পোয়াতি। কুঞ্জর বউয়ের তো 7টি ছেলে মেয়েই সেটের কোলে খোশ মেজাজে বাহাল তবিয়াতে টিকে আছে, নন্দরানীর অবশ্য মাত্র 2-3টি।
সে যাক, বিয়ের ব্যাপারে নিয়ম পালার কাজের সব কিছুই যখন নন্দরানীর দখলে, তখন এক্ষেত্রেই বা তার ব্যতিক্রম হবে কেন? কাজেই রাসুর এই বিয়েটাকে মনে মনে যতই অসমর্থন করুন নন্দরানী, পুরো 5 পো আতপ চালে ভিজিয়ে দিয়েছিলেন তিনি উঠোনে বৌছত্তর আঁকতে। দুধে আলতার প্রকাণ্ড পাথর বসিয়ে তাকে কেন্দ্র করে আর ঘিরে ঘিরে দ্রুত হস্তে ফুল, লতা, শাক, পদ্ম এঁকে চলেছিলেন নন্দরানী। সাঙ্গ হতে কিছু কিঞ্চিত দেরি আছে এখনো। সহসা রাখাল ছোড়া ঘরমাক্ত কলেবরে ছুটতে ছুটতে এসে উঠোনের দরজায় দাঁড়িয়ে আকর্ণ বিস্তৃত হাস্যে জানান দিল, বরকনে এলো গো। আমি ওই দিঘির পাড় থেকে দেখতে পেয়ে ছুটে ছুটে বলতে এনো। তা তো এলো। নন্দরানী বিপন্ন মুখে এদিক ওদিক তাকিয়ে ঈষৎ উচ্চকণ্ঠে বলে ওঠেন, দিদি, ও দিদি, বরকনে এসে পড়ল শুনছি। বরকনে এসে পড়ল? দিনতারিণী কুটনো ফেলে ছুটে এলেন। এখনই এসে পড়ল? রামকালীর কি এতেও তাড়াহুড়ো? বারবেলা পড়বার আগেই বোধ করে নিয়ে এসেছেন রামকালী। যদিচ ভাসুরপো, তথাপি ধনে মানে এবং সর্বোপরি বয়সে বড়। কাজে নন্দরানী রামকালী সম্পর্কে ছেন দিয়েই বাক্যবিন্যাস করেন, এখনও করলেন। দিনতারিণী বারবেলা শব্দটায় মনকে স্থির করে নিয়ে বললেন, তা হবে। তা তোমাদের নেমকম্মর সব প্রস্তুত? নন্দরানী আরও ব্যস্ত হাতের কাজ সারতে সারতে বলেন, প্রস্তুত তো একরকম সবই, কিন্তু দুধটা যে উতলাতে হবে সেটা আবার এখন কে করবে? দুধ? তাই তো, উতলানোর দরকার বটে। বউ এসে সদ্য উতলে পড়া দুধ দেখলে সংসার নাকি ধনে ধান্যে উতলে ওঠে। দিনতারিণী উদ্বিগ্ন মুখে প্রশ্ন করলেন, বড় বৌমা কোথায় গেলেন? বড় বৌমা? সে তো রান্নাশালে। তাড়াহুড়ো করে এক ঘর বেঁধে রাখতে হবে তো, বউ এসে দৃষ্টি দেবে। বড় বৌমা অর্থাৎ রাসুর মা, তাকে তাই বলেন নন্দরানী। কারণ নন্দরানী বয়সে রাসুর মার সমবয়সী হলেও মান্যে বড়, সম্পর্কে খুশাশুড়ি, কাজেই বৌমা। যাই হোক, কুঞ্জর বউ রান্নাশালে, অতএব দুধ উতলাতে আর কাউকে দরকার। ওদিকে বর করে আগত প্রায়। দিনতারিণী মনশ্চক্ষে চারিদিক তাকিয়ে নেন। আর কে আছে? অখণ্ড পোয়াতি সোয়ামের প্রথম পক্ষ, দ্বিতীয় তৃতীয় পক্ষ দিয়ে তো আর পুণ্যকর্ম হবে না। কে আছে? ওমা, ভাববার কি আছে? শারদাই তো আছে, তাকেই ডাক দেওয়া হোক। তবে একা ঘরের কোণে বসে রয়েছে মনমরা হয়ে, কাজে কর্মে ডাকলে তবু মনটা অন্যমনস্ক হবে। তাছাড়া নতুন লোক নির্বাচনের সময় বা কোথা? সত্য উঠোন পার হচ্ছিল তীর বেগে। দিনতারিণী তাকেই ডাক দিলেন, এই সত্য, ধিঙ্গি অবতার, যা দেখিন বড় নাথ বৌমাকে ডেকে আন দেখিন শিগগির। বরকনে এসে পড়ল, পীড়ায় দুধ ওতলাতে হবে। বউকে? বরদার বউকে ডেকে দেব? সত্য দুই হাত উল্টে বলে, বউ কি আর বউতে আছে? ভোর থেকে মাটিতে পড়ে কেঁদে কেঁদে মরছে। কেঁদে কেঁদে মরছে? দিনতারিণী বিরক্ত কণ্ঠে বলে ওঠেন, একেবারে মরছেন কেন? এত মরবার কি হলো? ও মা, শুভ দিনে কি অলক্ষণে কাণ্ড! যা শিগগির ডেকে আন। সত্য এদিক ওদিক তাকিয়ে বলে, কে বাবা ডাকতে যায়? তুমি তো বললে কাঁদবার কি হয়েছে? বলি, নিজের যদি হতো। সতী নাচছে, কাঁদবে না? আহ্লাদে ঊর্ধ্ববাহু হয়ে নাচবে মানুষ? কই, কোথায় কি আছে তোমাদের? আমিই দিচ্ছি দুধ জাল দিয়ে। তুই দিবি দুধ জাল? কেন? দিলেই বাকি। সত্য সোৎসাহে বলে, পিস ঠাকুমা যে সেবার কুন্তির দিদির বিয়েতে বলল 70 বছর ঘুরে গেছে, এখন এও ডালায় হাত দিতে পারে। বছর ঘুরে অর্থাৎ বিয়ের বছর ঘুরে, সেটা আর স্পষ্টে উচ্চারণ করল না সত্য। দিনতারিণী সন্দিগ্ধ সুরে বলেন, বছর ঘুরলেই বুঝি হলো, ঘর বসত না হলে? জানি নে বাবা, রাখো তোমাদের ছন্দ, আমি এই হাত দিলাম। বলে সত্য দাওয়ার পাশে দুখানা ইটপাতা উনুনের উপরে জালে বসানো ছোট্ট সরাচাপা মাটির হাঁড়িটায় নিচে ফু দিতে শুরু করে। ঘুটের আগুন জ্বলছে দিকি দিকি। ফু পেড়ে 2-4খানা নারকেল পাতা ঠেলে দিলেই জ্বলে উঠবে দাউ দাউ করে। তো গোছালো মেয়ে নন্দরানী নারকেল পাতার গোছাও এনে রেখেছেন পাশে। সত্য সকল কাজই উদ্দাম। তার ফুঁয়ের দাপটে বরকনে আসার আগে দুধ উতলাতে শুরু করলো। উতলে ধোঁয়া ছড়িয়ে ভেসে গেল গড়িয়ে পড়ে। দিনতারিণী হাঁ করে উঠলেন, ওরে একটু রয়ে বসে নতুন বউ ঢোকামাত্র যেন দেখতে পায়। কথা শেষ হবার আগে বাইরের উঠোনে শাক বেজে উঠল, অর্থাৎ শুভাগমন ঘটেছে নতুন বউয়ের। মোক্ষদা শাঁখ হাতে দাঁড়িয়েছিলেন বাইরে।
আজ পূর্ণিমা, বিধবাদের ঘরে রান্নার ঝামেলা নেই। কোনো এক সময় আম কাঁঠাল ফল মিষ্টি খেলেই হবে। কাজেই আজ ছুটি মোক্ষদাদের। ছুটি যদি, তবে ছোটাছুটি না করবেন কেন মোক্ষদা? স্নান তো করতেই হবে জলখাবার আগে। তাই মোক্ষদাই অগ্রণী হয়ে বারবাড়ির উঠোনে দাঁড়িয়ে আছেন শাক হাতে নিয়ে। শুভ কর্মে বিধবারা সমস্ত কর্মে অনধিকারী হলেও এই একটি কর্মে তাদের অধিকার আছে। সমাজ অথবা সমাজপতিরা বোধ করি এটুকু আর কেড়ে নেননি, ক্ষমা ঘেন্না করে ছেড়ে দিয়েছেন শাক আর উলু। অতএব সেই অধিকারটুকুর সম্যক সদ্ব্যবহার করতে থাকেন মোক্ষদা রাসুর দ্বিতীয় অভিযানান্তে প্রত্যাবর্তন উপলক্ষে। দিনতারিণী উদ্গ্রীব হয়ে এগিয়ে যেতে যেতে চমকে উঠে বলেন, অমন করে হাতে ফু দিচ্ছিস যে সত্য, পোড়ালি বুঝি? সত্য তাড়াতাড়ি সত্য গোপন করে ফেলে বলে, পোড়াবো কেন? তবে হাতে ফু পাচ্ছিস কেন? এমনি। যাক, এবার উনুনে ফু পাড়। ঢোকার সময় যেন আরেকবার দুধটা ফেপে ওঠে। না উঠেছে বউ পয়মন্ত হবে সেবারে। বরং কথা শেষ হবার আগে রামকালীর গম্ভীর কণ্ঠনিনাদ ধ্বনিত হলো, তোমাদের ওইসব বরণ টরণ তাড়াতাড়ি সেরে ফেলো ছোট পিসি, বারবেলা পড়তে আর বেশি দেরি নেই। মুহুর্মুহু শঙ্খ নিনাদে রামকালীর কণ্ঠনিনাদও ম্লান হয়ে গেল। বরকনে ঝুঁকল ভিতর ভারীর উঠোনে, পিছনে পিছনে পাড়া ঝেঁটিয়ে অবগুণ্ঠনবতীর দল। বিয়েটা যেভাবে আর যে অবস্থাতেই ঘটে থাকুক, বৌভাতের যজ্ঞী একটা করতেই হবে। আমোদ আহ্লাদের প্রয়োজনে নয়, সমাজ জানিত করবার প্রয়োজনে। খামুখা একদিন হুট করে লক্ষ্মীকান্ত বাড়ুজ্যের পৌত্রী এসে চাটুর্যে বাড়ির অন্দরে সামিল হলো, কাকে পক্ষিতে টের পেল না, এটা তো আর কাজের কথা নয়। তার প্রবেশটা যে বৈধ, এ খবরটুকুর একটা পাকা দলিল তো থাকা চাই। দলিল আর কি? লিখিত পড়িত আর কিছু নয়, শৈশাবুদও নয়, মানুষের স্মরণ সাক্ষ্যই দলিল। তা সেই স্মরণ সাক্ষ্য আদায় করতে হলে গ্রাম সমাজকে একদিন গলবস্ত্রে ডেকে এনে উত্তম ফলার খাইয়ে দেওয়া ছাড়া অন্য উপায় কি? তাছাড়া বাড়ুজ্যেদের মেয়ে যে চাটুর্যে পরিবারভুক্ত হলো, আর স্বীকৃতিটাও তো দিতে হবে। বউ ভাতের যজ্ঞিতে নতুন বউয়ের হাত দিয়ে ভাত পরিবেশন করিয়ে জ্ঞাতি কুটুম্বের কাছ থেকে সেই স্বীকৃতি নেওয়া। অতএব বিয়েতে যজ্ঞের আয়োজন না করলেই নয়। আগে থেকে বিলিবন্দেজ নেই, হুট্টুকারি করে বিয়ে, তাই ভোজের আয়োজনেও হুড়োহুড়ি লেগে গেছে। অনুগত জনের অভাব নেই রামকালীর। দিকে দিকে লোক ছুটিয়ে দিয়েছেন। জনাইতে মনোহরার বায়না গেছে বর্ধমানে মিহিদানার। তুষ্ট গয়লাকে ভার দেওয়া হয়েছে দইয়ের, আর ভীমে জেলেকে ডেকে পাঠিয়েছেন মাছের ব্যবস্থা করতে। কোন পুকুরে জাল ফেলবে, কমন তোলা হবে, এইসব নির্দেশ দিচ্ছিলেন রামকালী। সহসা সেই আসরে এসে উপস্থিত হলেন মোক্ষদা। এ তল্লাটে রামকালীকে ভয় করে না এমন কেউ নেই, বাদে মোক্ষদা। রামকালীর মুখের উপরে হক কথা শুনিয়ে দেবার ক্ষমতা একা মোক্ষদা রাখেন, নইলে দিনতারিণী পর্যন্ত তো ছেলেকে সমীহ করে চলেন। অবশ্যই ভাবা যেতে পারে রামকালীকে হক কথা শুনিয়ে দেবার সুযোগটা আসে কখন। যে মানুষটা কর্তব্য পালনে প্রায় ত্রুটিহীন, তাকে দু কথা শুনিয়ে দেবার কথা উঠছে কি করে? কিন্তু ওঠে, মোক্ষদা ওঠান। কারণ মোক্ষদার বিচার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে। রামকালীর মতে যেটা নিশ্চিত কর্তব্য, প্রায়শই মোক্ষদার মতে সেটা অনর্থক বাড়াবাড়ি। তবে অধিকাংশ ক্ষেত্রেই হক কথার মূল কারণ হয়ে দাঁড়ায় সত্যবতী। হবে নাই বা কেন? রামকালী যদি এমন মেয়ে গড়ে তোলেন যেমন মেয়ে ভূভারতে নেই, তাহলে আর কথা শোনা নয়, মোক্ষদার দোষ চাকুই। সৃষ্টি ছাড়া ওই মেয়েটাকে তাই যখন তখন তার বাপের সামনে হাজির করে না ভূত না ভবিষ্যতে করতেই হয় মোক্ষদাকে। আজও তাই রামকালীর দরবারে একা আসেনি মোক্ষদা, এসেছেন সত্যবতীকে সঙ্গে করে। সত্যবতীও এসেছে বিনা প্রতিবাদেই। অবশ্য প্রতিবাদে লাভ নেই বলেই হয়তো এই অপ্রতিবাদ, অথবা হয়তো এটা তার নির্ভীকতা। ভীমে জেলের উপস্থিতির কালটুকু অবশ্য নিঃশব্দে দাঁড়িয়েছিলেন মোক্ষদা। কথার শেষে ভীমে রামকালী দণ্ডবৎ হয়ে পেনাম করে চলে যাবার পরক্ষণেই মোক্ষদা যেন ঝাঁপিয়ে পড়লেন। এই নাও রামকালী, তোমার গুণের অবতার কন্যের হাতের চিকিৎসা করো এবার, আর চেরোটা কালি করতে হবে তোমাকে। এই মেয়েকে তো আর শ্বশুর ঘর থেকে নেবে না। একটু দম নিলেন মোক্ষদা।
মোক্ষদা দম নেবার অবকাশে রামকালী মৃদু হেসে বলেন, কি হলো আবার? হয়েই তো আছে সমস্তক্ষণ। মোক্ষদা 2 হাত নেড়ে বলেন, উঠতে বসতেই তো হচ্ছে, কাটছে, ছিটছে, ছড়ছে। এই আজ দেখো মেয়ের হাতের অবস্থা, পুড়িয়ে ঝুড়িয়ে এতখানি এক ফোসকা। আবার বলে কি বলতে হবে না বাবাকে, এমনি সেরে যাবে, দেখো তুমি নিজের চোখে। ইত্যবসরে রামকালী মেয়ের হাতখানা তুলে ধরে শিহরিত হয়েছেন। কি ব্যাপার, এ কি করে হলো? কি করে হয়েছে শুধু ওকেই শুধু? মেয়ের গুণের কথা এত বলি, কথা কানে করো না তো। তবে তোমাকে এই বলে রাখছি রামকালী, এই মেয়ে হতেই তোমার ললাটে অশেষ দুঃখ আছে। কথাটা নতুন নয়, বহু ব্যবহৃত। কাজে রামকালী যে বিশেষ বিচলিত হন এমন নয়, তবে বাইরে গুরুজনকে সমীহ করবার শিক্ষা রামকালীর আছে, তাই বিচলিত ভাবটা দেখান। না, মেয়েটাকে নিয়ে আবার কি করলি? এত বড় ফোসকা পড়ল কিসে? দুধ ওতলানো হচ্ছিল গো। কালকে যখন রেশো বউ নিয়ে এসে ঢুকলো, উনি গেলেন পাতা জেলে দুধ ওতলাতে। আর এও বলি, এত বড় বুড়ো ধিঙ্গি মেয়ে এটুকু করতে হাতই বা পোড়ালি কি করে? রামকালী মেয়ের হাতের অবস্থাটা নিরীক্ষণ করে ঈষৎ গম্ভীর হয়ে মেয়ের উদ্দেশ্যে বলেন, আগুনের কাজ তুমি করতে গেলে কেন? বাড়িতে আর কি লোক ছিল না? সত্য ঘাড় নিচু করে বলে, বেশি জ্বালা করছে না বাবা। জ্বালা করার কথা হচ্ছে না, করলেও সে জ্বালা নিবারণের ওষুধ অনেক আছে। জিজ্ঞাসা করছি তুমি আগুনে হাত দিতে গেলে কেন? সত্য এবার ঘাড় তুলে সহসা নিজস্ব ভঙ্গিতে তড়বড় করে বলে ওঠে, আমি কি আর সাধে আগুনে হাত দিয়েছি বাবা? বড় বউয়ের মুখ চেয়েই দিয়েছি। আহা বেচারি, একেই তার সতীন কাটার জ্বালা, তার উপর আবার দুধ ওতলাবার হুকুম। মানুষের প্রাণ তো। সত্যর এই পরিষ্কার উত্তর প্রদানে একা রামকালী নয়, মোক্ষদাও তাজ্জব বনে যান। এ কি সর্বনেশে মেয়ে গো! ওই হোমরা চোমরা বাপের মুখের উপরে এই চটপাট উত্তর! গালে হাত দিয়ে নির্বাক হয়ে যান মোক্ষদা। কথা বলেন রামকালী, 2 ভ্রু কুচকে ঝাঁঝালো গলায় বলেন, সতীন কাটার জ্বালাটা কি জিনিস? কি জিনিস সে কথা তুমি তোমার মেয়ের কাছে এবার শেখো রামকালী। মোক্ষদা সত্যবতীর আগেই তীক্ষ্ণ বিদ্রুপের স্বরে বলেন, আমরা এতখানি বয়সে যা কথা না শিখেছি, এই পুচকে ছুরি তা শিখেছে, কথার ধুকড়ি। সত্য এসব উল্টোপাল্টা কথাগুলো 2 চক্ষের বিষ দেখে। কেন রে বাপু, যখন যা সুবিধে তখন তাই বলবে কেন? এই এক্ষুনি সত্যকে বলতে হলো বুড়ো ধিঙ্গি, আবার এখন বলা হচ্ছে পুটকে ছুরি। সবই যেন ইচ্ছে খুশি। রামকালী পিসির দিকে এক নজর তাকিয়ে নিয়ে জলদ গম্ভীর স্বরে কন্যাকে পুনঃ প্রশ্ন করেন, কই আমার কথার জবাব দিলে না? বললে না সতীন কাটা কি জিনিস, আর তার জ্বালাটাই বা কি বস্তু? কি বস্তু সে কথা কি ছাই সত্য জানে? তবে বস্তুটা যে খুব একটা মর্মবিদারী দুঃখজনক, সেটা বোধ করি জন্মাবার আগে থাকতেই জানে। তাই মুখটা যথাসম্ভব করুণ করে তুলে বলে, সতীন মানেই তো কাঁটা বাবা, আর কাঁটা থাকলেই তার জ্বালা আছে। বড় বউয়ের প্রাণে তো এখন তুমি সেই জ্বালা ধরিয়ে দিলে। থামো! হঠাৎ ধমকে উঠলেন রামকালী। বিচলিত হয়েছেন তিনি, বাস্তবিকও বিচলিত হয়েছেন এতক্ষণে। বিচলিত হয়েছেন মেয়ের ভবিষ্যৎ ভেবে নয়, সহসা মেয়ের অন্তরের মলিনতার পরিচয় পেয়ে। এ কি, এরকম তো ধারণা ছিল না তার, ছিল না হিসেবের মধ্যে। এটা হলো কোন ফাঁকে? সত্যবতীর বহুবিধ নিন্দাবাদ তার কানে এসে ঢোকে, সেসব তিনি কখনোই বড় একটা গ্রাহ্য করেন না। শুধু মেয়ের স্বভাবে প্রকৃতিতে একটা নির্মল তেজের প্রকাশ লক্ষ্য করে। সত্যর হৃদয়ে হিংসাদেশের ছায়ামাত্র নেই, এইটাই জমা ছিল হিসাবের খাতায়। এহানো নিজ হিংসুটে কথাবার্তা শিখে ফেলল সে কখন? কিন্তু বাড়তে দেওয়া ঠিক নয়, শাসনের দরকার। তাই আরও বাঘা গর্জনে বলে ওঠেন, কেন সতীন কিসে এত ভয়ঙ্করী হলো? সে এসে ধরে মারছে তোমার বড় বউকে? বাবার বাঘা হুমকিতে সত্যবতীর চোখে জল উপচে এসে পড়ছিল, কিন্তু সহজে হার মানে না সে। আর কাঁদার দৈন্যটা প্রকাশ হয়ে পড়বার ভয়ে কষ্টে ঘাড় নিচু করে ধরা গলায় বলে, হাতে না মরুক, ভাতে মারছে তো। বড় বউ একলা একেশ্বরী ছিল, নতুন বউ হঠাৎ উড়ে এসে জুড়ে বসল। আহ, ছি ছি ছি! রামকালী শিউরে স্তব্ধ হয়ে গেলেন। মুখ দেখে মনে হলো সত্যবতী যেন সহসা তার যত্নে আঁকা একখানি ছবিকে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। এই ফাঁকে মোক্ষদা আবার এক হাত নেন,
ওই শোনো, শোনো মেয়ের কথার ভঙ্গিমে, সাধে বলি কথার ভচ্চাজ্জি, বুড়ো মাগিদের মতো কথা, আরে ছেলেপিলের মতন দস্যি চাললি, হরঘুরে অবাক করে দিচ্ছে কথার জ্বালায়। রামকালী পিসির আক্ষেপে কান না দিয়ে তিক্ত বিরক্ত স্বরে বলেন, এমন ইতর কথাবার্তা কোথা থেকে শিখেছ? ছি ছি ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। উড়ে এসে জুড়ে বসা মানে কি? এক বাড়িতে দুটি বোন থাকে না? সতীনকে কাঁটা না ভেবে বোন বলে ভাবা যায় না? বাবা এত ঘেন্না দেওয়ার পর অবশ্য সত্যবতীর সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়। একসঙ্গে অগুন্তি ফোঁটা ঝরঝর করে ঝরে পড়ে চোখ থেকে গালে, গাল থেকে মাটিতে, পড়তেই থাকে, হাত তুলে মোছে না সত্য। রামকালী চাটুর্যে আরেকবার বিচলিত হন। সত্যবতীর চোখে জল, এটা যেন একটা অদৃষ্টপূর্ব দৃশ্য মনে হচ্ছে। মনে হলো ঘেন্নাটা বোধ করি একটু বেশি দেওয়া হয়ে গেছে। ঔষধে মাত্রাধিক্য রামকালীর পক্ষে শোচনীয় অপরাধ। মনে পড়ল মেয়েটার হাতের ফোসকাটাও কম জ্বালাদায়ক নয়, এখনই প্রতিকার করা দরকার। তাই ঈষৎ নরম গলায় বলেন, এরকম নিজ কথা আর বলো না, বুঝলে? মনেও এনো না। সংসারে যেমন ভাই বোন ননদ দেওর যা ভাসুর সব থাকে, তেমনি সতীনও থাকে, বুঝলে? কই দেখি হাতটা। হাতটা বাড়িয়ে দিয়ে সত্যবতী নিজের উদ্বেল হৃদয়ভারকে সামলাতে চেষ্টা করে দাঁতের ঠোঁট চেপে। মোক্ষদা বোঝেন মেঘ উড়ে গেল, হয়ে গেল রামকালীর মেয়ে শাসন করা। ছি ছি ছি, আর দাঁড়াতে ইচ্ছে হলো না। বললেন, যাকগে, শাস্তি শাসন হয়ে গেছে তো, এবার মেয়েকে সোহাগ করো বসে বসে। তুমিই দেখালে বটে বাবা। রঙ্গমঞ্চ থেকে বিদায় নেন মোক্ষদা। রামকালী আশু প্রতিকার হিসেবে একটি প্রলেপ মেয়ের ফোসকা ঘায়ে লাগাতে লাগাতে সহসা আবার বলেন, আজকের কথা মনে থাকবে তো? আর যেন কোনো দিন এরকম কথা বলো না, বুঝলে? মানুষ তো বনের জানোয়ার নয় যে কালে হিংসাহিংসি কামড়াকামড়ি করবে। সকলের সঙ্গে মিলে মিশে সবাইকে ভালোবেসে পৃথিবীতে থাকতে হয়। বাবার গলায় আফসোস সুর। অতএব ফের একটু সাহস সঞ্চয় হয় সত্যবতীর। তাছাড়া প্রাণটা তো ফেটে যাচ্ছে বাবার ধিক্কারে, কিন্তু তারই বা দোষ কোথায় বুঝে উঠতে পারে না সত্যবতী। সবাইকে ভালোবেসে থাকায় যদি এত ধম্ম হয়, তাহলে সে যতিবত্যটি করতে হয় কেন? মনের চিন্তা মুখে প্রকাশ হয়ে পড়ে সত্যর। তাই যদি, তাহলে সে যতিবত করতে হয় কেন বাবা? পিস ঠাকুমা তো এবছর থেকে আমাকে, ফেন্তুকে আর পুণ্যিকে ধরিয়েছে। রামকালী এবার বিরক্তির বদলে বিস্মিত হন। সে যতিবত্য সম্পর্কে অবশ্য তিনি সম্যক অবহিত হন, কিন্তু যাই হোক, কোনো একটি ব্রত যে মানবতা বোধ বিরোধী হওয়া সম্ভব সেটা ঠিক ধারণা করতে পারেন না। তাই প্রলেপের হাতটা ঘরের কোণে রক্ষিত মাটির জ্বালার জলে ধুতে ধুতে বলেন, ব্রতের সঙ্গে কি কি নয় তাই বলো না কেন বাবা? চোখের জল শুকোবার আগেই সত্যর গলার সুর শুকনো খটখটে হয়ে ওঠে। সে যতিবত্য যত মন্তর সব সতীন কাটা উদ্ধারের জন্য নয়। রামকালী একটুক্ষণ চুপ করে থাকেন। কোথায় যেন একটু আশার আলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এইরকমই একটা কিছু গোলমেলে ব্যাপার ঢুকে গিয়েছে মেয়ের মাথায়, নচেত সত্যের মুখে অমন কথা। হাতে অনেক কাজ, তবু রামকালী বিবেচনা করলেন সদুপদেশের দ্বারা কন্যার হৃদয় কানন হতে সতীন কণ্টকের মূলোৎপাটন করা কর্তব্য। তাই ভুরুকুচকেই বলেন, তাই নাকি? সে মন্তরটা কি? মন্তর কি একটা বাবা? সত্যবতী মহোৎসাহে বলেন, গাদা গাদা মন্তর, সব কিছুই মনেই আছে। ভেবে ভেবে বলছি রসো। প্রথমে তো আলপনা আঁকা, ফুললতার নকশা কেটে তার ধারে কোণে হাতা বেড়ি হাঁড়ি কুড়ি স্তক করে ঘর সংসারের প্রত্যেকটি জিনিস এঁকে নেওয়া, তারপর একটা একটা করে ধরে ধরে মন্ত্র পড়তে হয়। হাতায় হাত দিলাম, বললাম হাতা হাতা হাতা, খা সতীনের মাথা। খোড়ায় হাত দিয়ে খোড়া খোড়া খোড়া, সতীনের মাকে ধরে নিয়ে যাক 3 মিনিটে গোড়া। তারপর বেড়ি বেড়ি বেড়ি, সতীন মাগি চেরি, বটি বটি বটি, সতীনের ছেড়াদ্দোর কুটনোকুঠি। হাঁড়ি হাঁড়ি হাঁড়ি, আমি যেন হই জন্ময়েও স্ত্রী, সতীন করে রাড়ি। চুপ চুপ, রামকালী জলদগম্ভীর স্বরে বলেন, এইসব তোমাদের ব্রতের মন্তর? এইসব যে ব্রতের মন্ত্র হওয়ার উপযুক্ত নয়, সেই সত্যটা যেন সত্যের বোধের জগতে
সহসা এই মুহূর্তে একটা চকিতে আলোক ফেলে যায়। সে উৎসাহের বদলে মৃদু স্বরে বলে, আরও তো কত আছে। আরও আছে বটে? আচ্ছা বলো তো শুনি, আরও কি কি আছে? দেখি কিভাবে তোমাদের মাথাগুলো চিবোনো হচ্ছে। জানো আরও? হ্যাঁ, সত্য বড় করে ঘাড় কাত করে বলে, আর হচ্ছে ঢেকি ঢেকি ঢেকি, সতীন মরে নিচে, আমি উপর থেকে দেখি। তারপর গে অশ্বত কেটে বসত করি, সতীন কেটে আলতা পরি, ময়না ময়না ময়না, সতীন যেন হয় না। তারপর এক মুঠো দুব্য ঘাস নিয়ে বলতে হয়, ঘাসমুঠি ঘাসমুঠি, সতীন হোক কানাকুষ্টি। গয়নায় কেউ ছুঁয়ে ছুঁয়ে মন্তর আছে, বাজু বন্ধ পইছে খাড়ু, সতীনের মুখে 7 ঝাড়ু। পাড়েকে বলতে হয়, ছাচি পান এলাচি গুয়ো, আমি সোহাগী সতীন দুয়ো। আচ্ছা থাক, হয়েছে, আর বলতে হবে না। রামকালী হাত নেড়ে নিবৃত্ত করেন, এসব গালমন্দকে তোমরা পুজোর মন্তর বলো? আমরা বলি কি গো বাবা? সত্যবতী তার পণ্ডিত বাপের এহেন অজ্ঞতায় আকাশ থেকে পড়ে চোখ গোল গোল করে বলে, জগৎশুদ্ধ সবাই বলে যে সতীন যদি বনের মতন হবে তবে এত মন্তরের প্রয়োজন কেন? বনের খোয়ারের জন্য কি কেউ বত্য করে? আসল কথা, বেটা ছেলেরা তো আর সতীনের মর্ম বোঝে না, তাই একটা ঢোক গিলে নেয় সত্য। কারণ বেটা ছেলে সম্পর্কে পরবর্তী যে বাক্যটি জিভের আগায় এসে যাচ্ছিল, সেটা বাবার প্রতি প্রয়োগ করা সমীচীন কিনা বুঝতে না পেরে দ্বিধা এলো। রামকালী গম্ভীর মুখে বলেন, তা হোক, এ ব্রত তোমরা আর করো না। করো না? ব্রত করো না? মাথায় বজ্রপাত হলো সত্যর। এই কি আদেশ? এখন উপায়? একদিকে পিতৃ আজ্ঞে, অপরদিকে ব্রেতপতিত। ব্রেতপতিত হলে তো জলজ্জান্তে নরক, আর পিতৃ আজ্ঞে পালন না করার পাতকটা ঠিক কতদূর গর্হিত না জানা থাকলেও সেই পাতকের পাতকীকেও যে নরকের কাছাকাছি পৌঁছতে হবে, এ বিষয়ে সত্য নিঃসন্দেহ। অনেকক্ষণ দুজনেই স্তব্ধ। তারপর আস্তে আস্তে কথাটা তোলে সত্য, ধরাবত্য উদযাপন না করে ছেড়ে দিলে যে নরকগামীন হতে হবে বাবা? না, হবে না, এসব ব্রত করলেই নরকগামী হতে হয়। পিস ঠাকুমাকে তাহলে তাই বলবো? কি বলবে? এই সে যদি করতে তুমি মানা করেছ। আচ্ছা থাক, এখনই তাড়াতাড়ি, তোমার কিছু বলবার দরকার নেই। যা বলবার আমি বলবো এখন। তুমি যাও এখন, হাতটা সাবধান, কোথাও ঘষতে ফেলো না। সত্যবতীর অবস্থাটা দাঁড়ায় অনেকটা ন যজৌ ন তস্থৌ। বাবার হুকুম চলে যাওয়ায় অথচ মনের মধ্যে প্রশ্নের সমুদ্র। সেই সমুদ্রের ঢেউ আর কার পায়ের কাছে আছড়ে পড়লে সুরাহা হবে বাবা ছাড়া? বাবা কি? আবার কি? বস্তুটা যদি অন্যায়, সতীন যদি ভালো বস্তু, তাহলে বড় বউয়েরও তো কষ্ট হচ্ছে কেন? বড় বউ, রাসুর বউ কষ্ট হচ্ছে? সে তোমাকে বলেছে তার কষ্ট হচ্ছে? রামকালীর কণ্ঠে ফের ধমকের সুর ছায়া ফেলে। কিন্তু সত্যবতী দমে না। ধিক্কারে দমে বটে সত্য, কিন্তু ধমকে নয়। তাই বাকভঙ্গিতে সতেজনতা এনে মুখ্যতার ভাষায় কথার ভস্টার্যের মতোই তড়বড় করে বলে, বলতে যাবে কেন বাবা? সবে কি আর মুখ ফুটে বলতে হয়? চেহারা দেখে বোঝা যায় না? কেঁদে কেঁদে চোখ মুখ বসে গেছে, অমন যে সোনার বর্ণ, যেন কালি মেরে দিয়েছে। পরশু থেকে মুখে এক বিন্দু জল দেয়নি। নোকলজ্জায় বলছে বটে পেট ব্যথা করছে, তাতেই খিদে নেই, তাতেই কাঁদছি, কিন্তু বুঝতে সবাই পাচ্ছে। কে আর ঘাসের ভাত খায় বলো? মরার উপর খাড়ার ঘা, তার উপর আবার আজ নতুন বউর হাতের সুতো খোলা। কেউ বলছে বড় বউকে অন্য ঘরে দিয়ে ওই ঘরেই নেমকর্ম হবে। কেউ বলছে আহা থাক, বড় বউ নাকি ও বাড়ির স্বামী পিসিকে বলেছে অত ধন্দয় কাজ নেই, চাটুর্যে পুকুরে অনেক জায়গা আছে, তাতেই আমার ঠাঁই হবে। সর্বনাশ! প্রমাদ করেন রামকালী, মেয়ে মানুষের অসাধ্য কাজ নেই। কে বলতে পারে মেয়েটা সত্যি ওই রকম কোনো দুর্মতি করে বসবে কিনা? এও তো মহাজ্বালা। কোথায় ভদ্রলোকের জাতমান উদ্ধারের কথা ভেবে আনন্দ করবি, তা নয় এইসব প্যাঁচ। কেন ত্রিভুবনে আর কারো সতীন হয় না? হয়েছে আর কি, ওই সব অক্ষত্যে ব্রত পার্বণ করিয়ে শিশুকাল থেকে মেয়েগুলোর পরকাল ঝরঝরে করে রাখা হয়েছে কিনা? মেয়ে মানুষ জাতি কুয়ে গোড়া। ঘরের লক্ষ্মী বলে সৌজন্য দেখালে কি হবে? এক একটি মহা অলক্ষ্মী।
নইলে রেশোর এই বউটা কি বা বয়স তার কিনা এত বড় বড় কথা, জলে ডুবে মরবার সংকল্প। ছি ছি, এই কথা বলেছেন বড় বৌমা? অন্ধকার মুখে বলেন রামকালী। সাবে পিসি তো তাই বলছিল। বাবার মুখ দেখে এবার একটু ভয় ভয় করে সত্তর, কিন্তু ভয় করলে তো চলবে না, তারও যে কর্তব্য রয়েছে বাবাকে চৈতন্য করাবার। এত বোধ বুদ্ধি বাবার, অথচ স্বামী আরেকটা বিয়ে করে আনলে মেয়ে মানুষের প্রাণ ফেটে যায় কিনা সে জ্ঞান নেই। আর না যদি ফাটবে তাহলে কৈকেয়ী কেন 3 যুগে হেয় হয়েও রামকে বনবাসে পাঠিয়েছিলেন? কথক ঠাকুরের কথাতেই তো শুনেছি সত্য। রাজার রানী তিনি, তাও মনে এত বিষ। আর বড় বউ বেচারি নেই ভালো মানুষ, শুধু মনের ঘেন্নায় নিজে মরতে চেয়েছে। সত্যর প্রাণে এত জ্বালা লাগার আরও একটা কারণ, বড় বউকে দুটো সান্ত্বনার কথা বলবার মুখ তার নেই। তার কারণ এই মর্মান্তিক হৃদয় বিদারক নাটকের নায়ক হচ্ছেন স্বয়ং সত্যবতীরই বাবা। ইশারায় ইঙ্গিতে ঘরে পরে সকলেই তো রামকালীকে দুষছে। দুষবার কথাও, ছেলের মায়ের যে গৌরব আলাদা। বড় বউ যদি ছেলের মা না হতো তাহলেও বা কথা ছিল, কেঁদে কেঁদে যদি ওর বুকের দুধ শুকিয়ে যায়, ছেলে বাঁচবে কি সে? এদিকে রামকালী ভাবছেন বউটাকে শায়েস্তা করার উপায় কি। গ্রাম শুদ্ধ লোক নেমন্তন্ন করেছেন, রাত পোহালেই যজ্ঞী, ও যদি সত্যি কিছু একটা অঘটন ঘটিয়ে বসে। অনেক ভেবে গলাটা ঝেড়ে বললেন, ওসব হচ্ছে ছেলে বুদ্ধির কথা। তুমি আমার হয়ে বৌমাকে গিয়ে বলো গে ওসব ছেলে মানুষের বুদ্ধি ছেড়ে দিতে। বলো গে বাবা বললেন মন ভালো করব ভাবলেই মন ভালো করা যায়। বলো গে উঠুন কাজকর্ম করুন, ভালো করে খান দান, মনের গলদ কেটে যাবে। সত্য আরেকবার বাবার অজ্ঞতায় কাতর হয়, তবে শুধু কাতর হয়ে চুপ করেও থাকে না। একটু তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তা যদি কেটে যেত তাহলে তো মাটির পৃথিবীটা স্বর্গ হতো বাবা। রোগীর চেহারা দেখে তুমি ওর উপর থেকে বলে দিতে পারো তার শরীরের মধ্যে কোথায় কি হচ্ছে, আর মানুষের মুখ দেখে বুঝতে পারো না তার প্রাণের ভেতরটাই কি হচ্ছে। নিজের চোখে প্রত্যক্ষ একবার করবে চলো তাহলে। সহসা কেন কে জানে রামকালীর গায়ে কিরকম কাঁটা দিয়ে উঠল। চুপ করে গেলেন তিনি। তার অনেকক্ষণ পর হাত নেড়ে মেয়েকে ইশারা করলেন চলে যেতে। এরপর আর চলে না যাওয়া ছাড়া উপায় কি? সত্য মাথা হেঁট করে আস্তে আস্তে ঘর থেকে চলে যায়। কিন্তু এবারের ডাকের পালা রামকালেরই। আচ্ছা শোনো। সত্যবতী ঘাড় ফিরিয়ে তাকায়। শোনো, বৌমাকে তোমার কিছু বলার দরকার নেই, তুমি শুধু তোমাকে খালি একটা কাজ দিচ্ছি। রামকালী ইতস্তত করছেন। সত্যবতী অবাক হয়ে যায়। না, আর যাই হোক, বাবাকে কখনো এমন ইতস্তত করতে দেখেনি সত্য। কিন্তু এহেন পরিস্থিতিতেই বা কবে পড়েছেন রামকালী? সত্যি কি সত্যবতী তার চৈতন্য করিয়ে দিল নাকি? তাই রামকালী অমন বিব্রত বিচলিত। বাবা কি করতে বলছিলে? ও হ্যাঁ, বলছিলাম যে তুমি তোমাদের বড় বউয়ের কাছে একটু কাছে কাছে থাকো তো, যাতে তিনি ওই পুকুরের দিকে টিকে যেতে না পারেন। সত্যবতী মুহূর্তকাল স্তব্ধ থাকে। বোধ করি বাপের আদেশের তাৎপর্যটা অনুধাবন করবার চেষ্টা করে। তারপর খুব সম্ভব অনুধাবন করেই নম্র গলায় বলে, বুঝেছি, বউকে চোখে চোখে রেখে পাহারা দিতে বলছো। পাহারা? রামকালী যেন মরমে মরে যান। তার আদেশের ব্যাখ্যা এই? বিরক্তি দেখিয়ে বলেন রামকালী, পাহারা মানে কি? কাছে কাছে থাকবে, খেলাধুলো করবে, যাতে তার মনটা ভালো থাকে। সত্যবতী স্বনিঃশ্বাসে বলে, ওই হলো, একই কথা। কথায় বলে, যার নাম ভাজা চাল তার নাম মুড়ি, যার মাথায় পাকা চুল তারই বলি বুড়ি। কিন্তু বাবা, পাহারা নয় দিলাম। কদিন করাত দেব বলো? কেউ যদি আত্মঘাতী হব বলে প্রতিজ্ঞা করে, কারোর সাধ্যি আছে আটকাতে? শুধুই তো চাটুজ্জে পুকুরের জল নয়, ধূত্র ফল আছে, কুচ ফল আছে, কলকে ফুলের বিচি আছে। চুপ চুপ। রামকালী আতপ্ত নিঃশ্বাসের দাহ ছড়িয়ে বলে ওঠেন, চুপ করো। তোমার সেজ ঠাকুমা দেখছি ঠিকই বলেন। এত কথা শিখলে কোথা থেকে তুমি? যাও, তোমায় কিছু করতে হবে না, যাও। যাও বলে মানুষকে তাড়ানো যায়, চিন্তাকে তাড়ানো যায় না। তাড়ানো যায় না মানসিক দ্বন্দ্বকে। সত্যবতীকে যাও বলে ঘর থেকে সরিয়ে দিলেন রামকালী, কিন্তু মন থেকে সরাতে পারছেন না
সহসা উদ্বেলিত হয়ে ওঠা এই চিন্তাটাকে, তাড়াতে পারছেন না এই দ্বন্দ্বটাকে। তাহলে কি ঠিক করিনি? তবে কি ভুল করলাম? চিন্তার এই দ্বন্দ্ব রামকালীকেই তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে ঘর থেকে চণ্ডীমণ্ডপে, চণ্ডীমণ্ডপ থেকে বারবাড়ির উঠোনে, সেখান থেকে বাগান বরাবর। কি জানি কেন একেবারে চাটুর্য পুকুরের ধারে ধারে পায়চারি করতে থাকেন রামকালী। দীর্ঘায়ত শরীর, সামনের দিকে ঈষৎ ঝোঁকা, দুই হাত পিঠের দিকে জোড় করা, চলনে মন্থরতা। রামকালীর এ ভঙ্গিটা লোকের প্রায় অপরিচিত। দৈবাৎ কখনো কোনো জটিল রোগের মরণবাচন অবস্থায় চিন্তিত রামকালী এইভাবে পায়চারি করেন। আয়ুর্বেদ শাস্ত্রের পুঁথি নেড়ে ঔষধ নির্বাচন করেন না রামকালী, এইভাবে বেরিয়েই মনে মনে করেন। হয়তোবা পুঁথির পৃষ্ঠাগুলো মুখস্থ বলেই সেগুলো আর না নাড়লেও চলে, শুধু ভেবে দেখলেই চলে। কিন্তু সে তো দৈবাৎ। ঔষধ নির্বাচনের জন্য চিন্তার বেশি সময় নিতে হয় না কুবরের চাটুর্যকে। রোগীর চেহারা দেখলে মুহূর্তে রোগ এবং তার নিরাকরণ ব্যবস্থা দুটোই তার অনুভূতির বাতায়নে এসে দাঁড়ায়। তাই চিন্তিত মূর্তিটা তার কদাচিৎ দেখতে পাওয়া যায়। ঋজু দীর্ঘ দেহ, শালগাছের মতো সোজা সতেজ, দুই হাত বুকের উপর আড়াআড়ি করে রাখা, প্রশস্ত কপাল, খড়গ নাসা আর দৃঢ় নিবদ্ধ ওষ্ঠাধরের ঈষৎ বঙ্কিম রেখায় আত্মপ্রত্যয়ের সুস্পষ্ট ছাপ। এই চেহারায় রামকালীর পরিচিত চেহারা, কিন্তু আজ তার ব্যতিক্রম ঘটেছে। আজ রামকালীর মুখের রেখায় আত্মজিজ্ঞাসার তীক্ষ্ণতা। তবে কি ভুল করলাম? তবে কি ঠিক করিনি? তবে কি আরও বিবেচনা করা উচিত ছিল? কিন্তু সময় ছিল কোথা? বারবার ভাবতে চেষ্টা করছেন রামকালী। তিনি কি বুদ্ধিভ্রংশ হয়েছেন? তাই একটা অবোধ শিশুর এলোমেলো কথার উপর এতটা মূল্য আরোপ করে এতখানি বিচলিত হচ্ছেন। কি আছে এত বিচলিত হবার? সত্যি তো, ত্রিভুবনের সতীন কি কারো হয় না? অসংখ্যই তো হচ্ছে। বরং নিঃস্বপ্ন স্বামী সুখ কটা মেয়ের ভাগ্যে জুটে, সেটাই আঙুল গুনে বলতে হয়। কিন্তু এ চিন্তা দাঁড়াচ্ছে না। চেষ্টা করে আনা যুক্তি ভেসে যাচ্ছে হৃদয় তরঙ্গের উঠা পড়ায়। কিছুতেই উড়িয়ে দিতে পারছেন না এক ফোঁটা একটা মেয়ের কথাগুলোকে। বহুবিধ গুণের সমাবেশে উজ্জ্বল বর্ণাঢ্য চরিত্র রামকালীর, পুরুষের আদর্শ স্থল। তবু সে চরিত্রের গাঁথনিতে একটু বুঝি খুঁত আছে। মানুষকে মানুষের মর্যাদা দেবার শিক্ষা আছে তার। শিক্ষা আছে বয়োজ্যেষ্ঠকে সম্মান সমীহ করবার, কিন্তু সমগ্র মেয়ে মানুষ যাত্রার প্রতি নেই তেমন সম্ভ্রম বোধ, নেই সম্যক মূল্যবোধ। যে যাত্রার ভূমিকা হচ্ছে শুধু ভাত সিদ্ধ করবার, ছেলে ঠ্যাঙাবার, পাড়া বেড়াবার, পরচর্চা করবার, কোন্দল করে অকথ্য অশ্রাব্য গালিগালাজ করবার, দুঃখে কেঁদে মাটি ভেজাবার, আর শোকে উন্মাদ হয়ে বুক চাপড়াবার, তাদের প্রতি প্রচ্ছন্ন একটা অবজ্ঞা ছাড়া আর কিছু আসে না রামকালীর। অবশ্য আচারে আচরণে ধরা পড়ে না হয়তো নিজের কাছেও, তবু অবজ্ঞাটা মিথ্যে নয়। কিন্তু সম্প্রতি খুদে একটা মেয়ে যেন মাঝে মাঝে তাকে ভাবিয়ে তুলছে, চমকে দিচ্ছে, বিচলিত করছে। মেয়ে মানুষ সম্পর্কে আরেকটু বিবেচনাশীল হওয়া উচিত কিনা এ প্রশ্নের সৃষ্টি করছে। আকাশে সন্ধ্যা নামেনি, কিন্তু তাল নারিকেলের সারি ঘেরা পুকুরের কোলে সন্ধ্যার ছায়া। এই প্রায়ন্ধকার পথটুকুতে পায়চারি করতে করতে সহসা রামকালীর চোখের দৃষ্টি ঈগলের মতো তীক্ষ্ণ হয়ে ওঠে। কে? ঘাটের পৈঠের একেবারে শেষ ধাপে অমন করে বসেও কে? কই এতক্ষণ তো ছিল না। কখন এলো? কোন পথ দিয়েই বা এলো? আর কেনই বা এলো এমন ভরা ভরা সন্ধ্যায় একা একা? এ সময় ঘাটের পথে এখন একা মেয়েরা কদাচিৎ আসে, অবশ্য মোক্ষদা বাদে। কিন্তু দূর থেকে কে তা ঠিক বুঝতে না পারলেও মোক্ষদা যে নয় সেটা বুঝতে পারলেন রামকালী। তবে কে? অভূতপূর্ব একটা ভয়ের অনুভূতিতে বুকের ভেতরটা কেমন শিরশির করে উঠল। রামকালীর পক্ষে এ অনুভূতি নিতান্তই নতুন। অন্ধকার দ্রুত গাঢ় হয়ে আসছে, দৃষ্টিকে তীক্ষ্ণতর করেও ফল হচ্ছে না, অথচ এর চেয়ে কাছাকাছি গিয়ে ভালো করে নিরীক্ষণ করার মতন অসঙ্গত কাজও রামকালীর পক্ষে সম্ভব নয়।
কিন্তু একেবারে অগ্রাহ্য করাই বা চলে কি করে? সন্দেহ যে ঘনীভূত হচ্ছে, এ আর কেউ নয়, নির্ঘাত রাসুর বউ। কিন্তু সত্য কি করল? সত্যবতী পাহারা দেওয়ার নির্দেশটা পালন করল কই? দিব্যি বড়সড় একটা কলসি ওর সঙ্গে রয়েছে মনে হচ্ছে। যারা সাঁতার জানে তাদের পক্ষে জলের ডুবে মরতে কলসিটা নাকি সহায়ক। আর ছেলে মানুষ একটা মেয়ে যদি এই কলসিটা গলায় বেঁধে চিন্তাধারা ওই একটা দুশ্চিন্তার শিলাপাথরকে ঘিরেই পাক খেতে থাকে। কিছুতেই মনে আসে না অসময়ে জলের প্রয়োজনেও কলসি নিয়ে পুকুরে আসতে পারে লোক। তবে এটা ঠিক, জল ভরবার তাগিদ কিছু দেখা যাচ্ছে না ওর ভঙ্গিতে। কলসির কাঁটাটা ধরে চুপচাপ বসে থাকাকে কি তাগিদ বলে? না, জলের জন্য অন্য কেউ নয়, এ নির্ঘাত রাসুর বউ। মরবার সংকল্প নিয়ে ভর সন্ধ্যায় একা পুকুরে এসেছে, তবু চট করে বুঝি সব শেষ করে দিতে পারছে না। শেষবারের মতো পৃথিবীর রূপ, রস, শব্দ, স্পর্শের দিকে তাকিয়ে নিতে চাইছে। শুধুই কি তাই? তাকিয়ে নিয়ে নিঃশ্বাস ফেলে ভাবছে নাকি কার জন্যে তাকে এই শোভা, সম্পদ, এই সুখ ভোগ থেকে বঞ্চিত হতে হলো? হঠাৎ চোখ দুটো জ্বালা করে এলো রামকালীর। এই জ্বালা করাকে রামকালী চেনেন না। এই অনুভূতি সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ আকস্মিক। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তো চলবে না, এক্ষুনি একটা বিহিত করতে হবে, নিবৃত্ত করতে হবে মেয়েটাকে। অথচ উপায়টা কি? রামকালী তো আর মেয়ে ঘাটে নেমে হাত ধরে তুলে আনতে পারেন না ওকে সদুপদেশ দিয়ে এই সর্বনাশা সংকল্প থেকে ফেরাতে। ডাকবেনি বা কি বলে, কোন নামে? রামকালী যে শ্বশুর। অথচ এখান থেকে সরে গিয়ে কোনো মেয়ে মানুষকে ডেকে নিয়ে আসবার চিন্তাটাও মনে সায় দিচ্ছে না। যদি ইত্যবসরে আরে স্থির চিত্রটা চঞ্চল হয়ে উঠল যে, কলসিটা জলে ডুবিয়ে জল কাটছে যে মেয়েটা, ঈগল দৃষ্টির ছুরির ফলার মতো তীক্ষ্ণ হয়ে ওঠে। নিজের অজ্ঞাতসারেই মেয়েঘাটের দিকে এগিয়ে যান রামকালী এবং সংকট মুহূর্তে ন্যায় অন্যায়, উচিত অনুচিত, নিয়ম অনিয়ম মানা চলে না। আর একটু ইতস্তত করলেই বুঝি ঘটে যাবে সেই সাংঘাতিক কাণ্ডটা। দ্রুত পদে একেবারে ঘাটের কাছে গিয়ে দাঁড়ালেন রামকালী। প্রায় আর্তনাদের মতো চিৎকার করে উঠলেন, কে ওখানে? সন্ধেবেলা জলের ধারে কে? রামকালী আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে দেখছিলেন তার চিৎকারের ফলটা কি দাঁড়ালো। ওই যে সাদা কাপড়ের অংশটুকু দেখা যাচ্ছিল এতক্ষণ, সেটা কি এই আকস্মিক ডাকের আঘাতে সহসা নিশ্চিহ্ন হয়ে গেল? যেটুকু ইতস্তত ছিল সেটুকু আর রইল না। ওই তো বসে রয়েছে জলের মধ্যে পায়ের পাতা চুবিয়ে। জীবন আর মৃত্যুর মধ্যে ব্যবধান শুধু একটি লহমার, একটি ডুবের। আর তারপরে তো ওর সব দুঃখের অবসান, সব জ্বালার শান্তি। ওইখানেই তোর হাতে রয়েছে সব ভয় জয় করবার শক্তি। তবে আর রামকালীর শাসনকে ভয় করতে যাবে ও কোন দুঃখে? সাদা কাপড়টা দেখা যাচ্ছে এখনো একটু যেন নড়ছে। রুদ্ধশ্বাস বক্ষে অপেক্ষা করতে থাকেন রামকালী। অথচ এই বিমূঢ়ের ভূমিকায় অভিনয় করা ছাড়া ঠিক এই মুহূর্তে আর কি করার আছে রামকালীর? যতক্ষণ না সত্যি মরণের প্রশ্ন আসছে ততক্ষণ বাঁচানোর ভূমিকা আসবে কি করে? জলে পড়ার আগে জল থেকে তুলতে যাওয়ার উপায় কোথা? যতই ভয় পেয়ে থাকুন রামকালী এমন কাণ্ডজ্ঞান হারাননি যে শুধু ঘাটের ধারে বসে থাকা মেয়েটাকে হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে আসবেন মেয়েটা মরতে যাচ্ছে ভেবে। কি করবেন তবে? সাদা রংটা এখনো নিশ্চিহ্ন হয়ে যায়নি, এখনো কিছু করা যাবে। সহসা আত্মস্থ হয়ে উঠলেন রামকালী। সহসাই যেন ফিরে পেলেন নিজেকে। কি আশ্চর্য, কেন বৃথা আতঙ্কিত হচ্ছেন তিনি? এক্ষুনি তেমন হাঁক পারলেই তো এই অঞ্চলের 10-20টা লোক ছুটে আসবে। তখন আর চিন্তাটা কি? নিজের উপরে আস্থা হারাচ্ছিলেন কেন? অতবে হাঁক পারলেন। তেমনি ধারায় হাঁক বটে, মৃত্যু পথবর্তী নিয়েও যাতে ভয়ে গুড়গুড়িয়ে ওঠে। জলদ্গম্ভীর স্বরে অভ্যস্ত আদেশের ভঙ্গিতেই হাঁক পারলেন রামকালী, যে হও জল থেকে উঠে এসো, আমি বলছি উঠে এসো। ভর সন্ধ্যায় জলের ধারে থাকবার দরকার নেই। আমিটার উপরে বিশেষ একটু জোর দিলেন। না, হিসাবের ভুল হয়নি রামকালীর। কাজ হলো। এই ভরাট ভারী আদেশের সুরে কাজ হলো। কলসিটা ভরে নিয়ে তাড়াতাড়ি উঠে এলো মেয়েটা, এক গলা ঘোমটা টেনে। সাদা রংটার গতিবিধি লক্ষ্য করে বুঝতে পারলেন রামকালী ঘাটের সিঁড়ি দিয়ে উঠে আসছে ও। আরেকবার চিন্তা করলেন রামকালী, পাশ কাটিয়ে চলে যাবেন।
নাকি নির্বুদ্ধি মেয়েটাকে একটু সদুপদেশ দিয়ে দেবেন? সাধারণত শ্বশুর বউ সম্পর্কে কথা কওয়ার কথা ভাবাই যায় না, কিন্তু চিকিৎসক হিসেবে রামকালীর কিছুটা ছাড়পত্র আছে। বাড়ির বউঝির অসুখ বিসুখ করলে মোক্ষদা কি দিনতারিণী রামকালীকে খবর দিয়ে ডেকে নিয়ে যান এবং তাদের মাধ্যমে হলেও পরোক্ষে অনেক সময় রোগিণীকে উদ্দেশ করে কথা বলতে হয় রামকালীকে। যথা ঠান্ডা না লাগানো বা কুপথ্য না করার নির্দেশ। তেমন বাড়াবাড়ি না হলে অবশ্য রোগী দেখার প্রশ্ন ওঠে না, লক্ষণ শুনেই ঔষধ নির্বাচন করে দেন। কিন্তু বাড়াবাড়ির ক্ষেত্রে বলতে হয় বই কি, অবশ্য যথাসাধ্য দূরত্ব ও সম্ভ্রম বজায় রেখেই বলেন। পুত্রবধূ অথবা ভাতৃবধূ সম্পর্কীয়দের আপনি ভিন্ন তুমি বলেন না কখনো রামকালী, বলাই তো বিধি। বিধি একেবারে লঙ্ঘন করলেন না রামকালী, তবু কিছুটা করলেন। পাশ কাটিয়ে চলে না গিয়ে একটা গলা খাকারি দিয়ে বলে উঠলেন, এ সময় এরকম একা ঘাটে কেন? আর এরকম আসবেন না, আমি নিষেধ করছি। আরেকবার আমিটার উপরে জোর দিলেন রামকালী। সম্মুখবর্তিনী অবশ্য কাষ্ঠ পুত্তলিকাবৎ রামকালীর সামনে দিয়ে হেঁটে চলে যাবে এমন ক্ষমতা অবশ্য থাকবার কথাও নয়। রামকালী কথা শেষ করলেন, বাড়িতে শুভ কাজ হচ্ছে, মন ভালো করতে হয়, এমন তো হয়েই থাকে। দ্রুত পদক্ষেপে এবারে চলে গেলেন রামকালী। রামকালী চলে গেলেও কাঠের পুতুলখানা আরও কিছুক্ষণ কাঠপাথরের মতো দাঁড়িয়ে থাকে। কি ঘটনা ঘটে গেল যেন বুঝতেই পারে না। কি হলো, এটা কি করে সম্ভব হলো? এমন তো হয়েই থাকে, মানে কি? উনি কি তাহলে সব জেনেছেন, জেনেও ক্ষমা করে গেলেন? মাথা ঠান্ডা রেখে সদুপদেশ দিয়ে গেলেন মন ভালো করতে? সত্যি কি তবে উনি দেবতা? দেবতা ভেবেও বুকের কাঁপুনি আর কমতে চায় না শঙ্করীর। হ্যাঁ, শঙ্করী, রাসুর বউ সারদা নয়, কাশীশ্বরীর বিধবা নাথ বউ শঙ্করী। চিরদিন পিত্রালয়ে বাসিনী কাশীশ্বরীর একটা মেয়ে সন্তান, তাও মরেছিল অকালে। মা মরা দৌত্যটাকে বুকে করে 1 বছরেরটি থেকে 18 বছরের করে তুলে 7 করে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়েছিলেন কাশীশ্বরী। কিন্তু এমন রাক্ষসী বউ যে বছর ঘুরল না, দিরাগমন হলো না, তা বাপের বাড়িতেই ছিল এতাবৎ। কিন্তু এমনি মন্দ কপাল শঙ্করীর যে মা বাপকেও খেয়ে বসল। ছিল কাকা, সেদিন ভাইজিকে ঘাড়ে করে বয়ে দিয়ে গেছে চাটুর্যেদের এই সদাব্রত সংসারে। না দিয়েই বা করবে কি? শুধুই তো ভাত কাপড় জোগানো নয়, নজর রাখে কে? শ্বশুরকুলে থাকলে তবু সহজেই দাবে থাকবে। আর কপাল যার মন্দ, তার পক্ষে শ্বশুরবাড়ির উঠোন ঝাড় দিয়েও একবেলা একমুঠো ভাত খেয়ে পড়ে থাকা মান্যের। বাপ কাকার ভাত হলো অপমান্যির ভাত। এইসব বুঝিয়ে সুঝিয়ে কাকা সেই যে ছেড়ে দিয়ে গেছে, ব্যাস বছর কাবার হতে চলল, উদ্দেশ নেই। অথচ এখানে শঙ্করীর উঠতে বসতে খোটা খেতে হচ্ছে চালচলনের অভব্যতায়। 19 বছরের আগুনের খাপড়া, এতখানি বয়সবোধেই বাপের ঘরে কাটিয়েছে, তাকে বিশ্বাসই বাকি। বিধবার আচার আচরণই তো শেখেনি ভালো করে। নইলে বামুনের বিধবা এটুকু জানে না যে রাতে চাল ভাজার সঙ্গে শশা খেতে হলে আলাদা পাত্রে নিতে হয়, এক পাত্রে রাখলে ফলার হয়। এমনকি কামড়ে কামড়েও খেতে নেই, আলগোছে টুকরো করে মুখের মধ্যে ছুঁড়ে দিয়ে তবে চাল ভাজার সঙ্গে খাওয়া চলে। তা নয়, সুন্দরী দিব্যি করে একদিন শশা কেটে চাল ভাজার পাশে নিয়ে খেতে বসেছেন। যাই ভাগ্যিস মোক্ষদার চোখে পড়ে গেল, তাই না জাত ধর্ম রক্ষে। কিন্তু সেই একটাই নয়, পদে পদে অনাচার ধরা পড়ে শঙ্করীর। আর প্রতি পদে উপর মহলে সন্দেহ ঘনীভূত হয় এ মেয়ের হৃচ্চরিত্তির ভালো কিনা। তা রামকালীর এত তথ্য জানবার কথা নয়? কবে কোন দিন কোন অনাথা অবিরা চাটুর্যদের সংসারে ভর্তি হচ্ছে সে কথা মনে রাখার অবকাশ কোথায় তার? কাজেই রাসুর বইয়ের প্রশ্ন নিয়ে এই চিন্তাকে প্রবাহিত করেছেন। তাছাড়া পুকুরের উঁচু পাড় থেকে ঠিক ঠাহরও হয়নি সাদা ওই বস্ত্রখণ্ডটুকুর কিনারায় একটু রঙের রেখা আছে কি নেই। কিন্তু না, সারদা মরতে আসেনি। সত্যবতী পিতৃ আদেশের সঙ্গে সঙ্গেই তাকে কড়া পাহারায় রাখতে শুরু করেছে। আর পাহারা না দিলেও মরা এত সোজা নয়। মরব বলেছে বলেই যে সত্যি সদ্য আগত সতীনের হাতে স্বামী পুত্র দুই তুলে দিয়ে পুকুরের তলায় আশ্রয় খুঁজতে যাবে, সে তা নয়। জ্বালা নিয়েই বেঁচে থাকতে হবে, তাকে অন্যকে জ্বালিয়ে পুড়িয়ে খাবার ব্রত নিয়ে মরতে এসেছিল শঙ্করী।
মরতে এসেছিল, তবু মরতে পারছিল না। বসে বসে ভাবছিল, মরণের দশা যখন ঘটেছে তার, তখন মৃত্যু ছাড়া পথ নেই। কিন্তু কোন মৃত্যুটা শ্রেয়? এই রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, সুধাময় পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাওয়া, না সমাজ, সংসার, সম্ভ্রম, সভ্যতা, মান মর্যাদার রাজ্য থেকে বিলুপ্ত হয়ে যাওয়া? শেষের মৃত্যুটা যেন প্রতিনিয়ত কি এক দুর্নিবার আকর্ষণে টেনে নিয়ে যেতে চাইছে শঙ্করীকে। কিন্তু শঙ্করী তো জানে সেখানে অনন্ত নরক। তাই না যে পৃথিবীর সকরুণ মিনতির দৃষ্টি মেলে তাকিয়ে আছে ভোরের সূর্য আর সন্ধ্যার মাধুরীর মধ্যে। তার কাছ থেকে বিদায় নিতে এসেছিল শঙ্করী। কিন্তু পারল কই? শুধুই কি মামা ঠাকুরের দুর্লঙ্ঘ আদেশ? ঘাটের পৈঠেগুলোই কি তাকে দুর্লঙ্ঘ বাঁধনে বেঁধে রাখেনি? তবে কি শঙ্করের মৃত্যু বিধাতার অভিপ্রেত নয়? তাই দেবতার মূর্তিতে উনি এসে দাঁড়ালেন মৃত্যুর পথ রোধ করে। হঠাৎ এমনও মনে হলো শঙ্করীর, সত্যি মামা ঠাকুর তো, নাকি কোনো দেবতার ছল? ঠাকুর দেবতারা মানুষের ছদ্মবেশে এসে মানুষকে ভুল ঠিক বুঝিয়ে দিয়ে যান।